হাই, আমি মনোরঞ্জন প্রামাণিক ভোকেশনাল কোর্সের ক্লাস 11-এর সেকেন্ড ক্লাসটি এই ভিডিওতে প্রোভাইড করছি। আজকের বিষয় হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই বিষয়টিতে ইডিসিএ অর্থাৎ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন পেপারের এটি দ্বিতীয় অংশ। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 25 মার্কস থিওরিতে এবং বাকি 25 মার্কস থাকছে প্র্যাকটিক্যালে। এখানে থিওরিতে 1 নম্বরের প্রশ্ন থাকবে 5টি এবং বড় প্রশ্ন থাকবে 10 মার্কসের 2টি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলি দেখতে থাকবে, আশা করছি পরীক্ষার ভালো ফলাফল করবে। তাছাড়াও কম্পিউটারের বিষয়টি এমনই যে কোনো ক্ষেত্রে বর্তমানে এটি ব্যবহৃত হয়, তাই বর্তমানে কম্পিউটারের জ্ঞান থাকা অবশ্যই দরকার। ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের যে অধ্যায়টি পড়াবো সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস। এটি হলো ক্লাস নাম্বার 2। এর টপিকস হলো ডেফিনেশন, ফিচার্স, ফাংশনস, অ্যাডভান্টেজেস, ইউজেস, অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ, সুবিধা, ব্যবহার এবং প্রয়োগগুলি। এই বিষয়গুলি আমি নেক্সট স্লাইডে তোমাদের আলোচনা করছি এবং সেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টি বোঝাবার চেষ্টা করছি। এখানে যে প্রশ্নটি তোমাদের স্ক্রিনে দেওয়া আছে সেটি হলো দ্য ডেফিনেশন অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের সংজ্ঞা, মানে কম্পিউটার কি সেই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। কম্পিউটার, যাকে বাংলায় বলে গণকযন্ত্র, এটি একটি বৈদ্যুতিন যন্ত্র অর্থাৎ ইলেকট্রনিক মেশিন। ইংরেজি শব্দ কম্পিউট থেকে কম্পিউটারের উৎপত্তি। কম্পিউটার হলো দ্রুত গতিসম্পন্ন একটি বৈদ্যুতিন যন্ত্র যা বিশাল পরিমাণে বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান করে, এমনকি বিশাল পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে। তাছাড়া স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক, যৌক্তিক এবং অন্যান্য কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে। ডিয়ার স্টুডেন্টস, এই স্লাইডে তোমরা যে প্রশ্নটি দেখছো সেটি হচ্ছে কম্পিউটারের পূর্ণ রূপ কি? সি ফর কমনলি, ও ফর অপারেটেড, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ফর ইউজড ইন, টি ফর ট্রেড, ই ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর ফর রিসার্চ। অর্থাৎ সাধারণভাবে চালিত যন্ত্র হলো কম্পিউটার। এটি বিশেষভাবে ব্যবহৃত হয় ব্যবসা, ইঞ্জিনিয়ারিং এবং গবেষণাতে। মাইক্রোসফট প্রেস কম্পিউটার ডিকশনারি অনুযায়ী কম্পিউটার একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে any machine that does 3 things accept structured input, processes it according to prescribed rule and produces the result as output is referred to as computer। অর্থাৎ বাংলায় বললে বলা যায় যে কোনো মেশিন যা মূলত 3টি কাজ করে, নির্দেশ গ্রহণ করে, নির্ধারিত নিয়ম অনুযায়ী এটি প্রসেসিং করে এবং আউটপুট হিসেবে ফলাফল নির্ণয় করে, তাকেই কম্পিউটার বলে। এবার আমি পরের প্রশ্নে আসছি, যেখানে বলা হয়েছে মেনশন দ্য ফিচার্স অর ফাংশনস অফ কম্পিউটার। এখানে অর দিয়ে কোশ্চেনটা এই জন্য লেখা হয়েছে, ফিচার্স এবং ফাংশন যে কোনো একটি উত্তর করলে পরীক্ষাতে যে কোনো প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে। তাই ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য এবং ফাংশন হচ্ছে কাজ। তো এইগুলি আলোচনা করা যাক। 1 নম্বরে বলা আছে কম্পিউটার ব্যবহারকারী কাছ থেকে ইনপুট নির্দেশগুলি গ্রহণ করে এবং মনিটরে তার ফলাফল প্রকাশ করে। অর্থাৎ আমরা যা কিছু টাইপ করে কিবোর্ডের সাহায্যে কম্পিউটারে প্রোভাইড করছি সেগুলি কম্পিউটার তার স্ক্রিনে সে ফলাফলগুলি দেখায়। পয়েন্ট নাম্বার 2, কম্পিউটার বিভিন্ন তথ্য খুব দ্রুত আদান প্রদান করতে পারে, এর ফলে গণনার কাজও খুব তাড়াতাড়ি হয়। পয়েন্ট 3, ব্যবহারকারীর নির্দেশ মতো সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যে ব্যক্তি ব্যবহার করছেন তিনি যেভাবে তার ইনপুটগুলো বা ডেটাগুলো কিবোর্ডের সাহায্যে টাইপ করবেন সেইভাবে স্ক্রিনের সাহায্যে সে ফলাফল আমরা কম্পিউটার মাধ্যমে দেখতে পারি। কম্পিউটারের বৈশিষ্ট্য বা কাজের পরের পয়েন্টগুলি এই স্লাইডে আলোচনা করছি। কম্পিউটারে যে স্টোরেজ থাকে, অর্থাৎ আমরা যেভাবে স্টোর করি ডেটাগুলো, সেটা হচ্ছে হার্ড ডিস্কও হতে পারে কিংবা যে কোনো মাইক্রো বা এসডি কার্ড, যে কোনো চিপও হতে পারে। তো এইগুলো হচ্ছে একটা স্টোরেজ। এখানে প্রচুর পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখা যায়, তাই কম্পিউটারকে ডেটা বা তথ্যের ভান্ডারও বলা হয়।
নেক্সট পয়েন্ট, কম্পিউটারে যে কোনো জটিল সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। নেক্সট পয়েন্ট, কম্পিউটার ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে, কিন্তু মানুষের পক্ষে অনবরত একইভাবে কাজ করা সম্ভব হয় না। বিভিন্ন প্রকার মেশিনের উপর কম্পিউটারের নিয়ন্ত্রণ থাকে। ডিয়ার স্টুডেন্টস, এর পরের প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস, ইউজেস অর অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার। এখানে একইভাবে সুবিধা, ব্যবহার এবং প্রয়োগগুলি আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমেও যে কোনো একটি করলেও তোমরা পরীক্ষাতে উত্তরগুলি খুব সহজেই করতে পারবে। এখানে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে বৈজ্ঞানিকরা বিজ্ঞান গবেষণায় বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারকে কাজে লাগিয়ে যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারে এবং জটিল গণনাকেও খুব তাড়াতাড়ি করতে পারে। চিকিৎসা শাস্ত্রে কম্পিউটারের ব্যবহারের ফলে অনেক জটিল কাজের সমাধান সহজে করা সম্ভব হচ্ছে। ফলে যে কোনো ধরনের রোগীর অপারেশন খুব সহজে কম্পিউটারের নেটের মাধ্যমেও যে কোনো ডাক্তাররা করে থাকছেন। নেক্সট পয়েন্টগুলি হলো বর্তমানে সুপার কম্পিউটারের সাহায্যে বিভিন্ন উপগ্রহগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে একদিকে যেমন বেতার ও দূরদর্শনের সম্প্রচারের উন্নতি হচ্ছে, অন্যদিকে তেমনি ইন্টারনেট ব্যবহারের প্রচুর হয়েছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহ বা পাঠানো যায়। নেক্সট পয়েন্ট, বই, সংবাদপত্র এবং বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনার কাজে কম্পিউটারের মাধ্যমে ডিটিপি অর্থাৎ ডেস্কটপ পাবলিশিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের হরফে লেখা ছাপা হচ্ছে। এই স্লাইডে যে পয়েন্টগুলি আলোচনা করা আছে সেগুলি হলো কম্পিউটারের ব্যবহারের ফলে একদিকে যেমন অ্যানিমেশন ও স্পেশাল ইফেক্টের সাহায্যে চলচ্চিত্র জগতে বিশাল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, ঠিক সেই রকমই কম্পিউটার গেমস ছাত্রছাত্রীদের অবসর বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ছোট থেকে বড় সবাই অ্যানিমেশন ইফেক্টের উপর বিশালভাবে উৎসাহী। নেক্সট পয়েন্ট হচ্ছে কম্পিউটারের ক্যাড অর্থাৎ কম্পিউটার এডেড ডিজাইন। এর সাহায্যে বাড়ি তৈরি করার পূর্বে যে নকশাগুলো করা হয় সেগুলো ক্যাডের মাধ্যমে করা হয়। বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়াররা এই ক্যাডের এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন বাড়ি বানাবার জন্য। আবার ক্যাম অর্থাৎ কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং, এর সাহায্যে শিল্প উৎপাদনের নকশাও করা হয়। ফলে মানুষ অনেক ব্যস্ত হয়েছে। আর এর থেকেও বড় কথা হলো যে এইসব পদ্ধতির মাধ্যমে মানুষ স্বনির্ভর হতে পারছে। এই স্লাইডে যে পয়েন্টগুলি এখানে দেওয়া হয়েছে সেগুলি হলো উচ্চশিক্ষা পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা গবেষণার কাজ থেকে স্কুল শিক্ষার প্রতিটি স্তরে কম্পিউটারের সাহায্যে তারা তাদের বিভিন্ন ধরনের কার্যসিদ্ধি করতে পারছে। অর্থাৎ এখন বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস শিখতে পারছেন এবং সেই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষার ক্ষেত্রেও তারা চাকরির বিশেষ ক্ষেত্রে যেমন অনলাইনে শিক্ষা পদ্ধতি বিশেষভাবে ছাত্রছাত্রীদের মনে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছে। ফলে তারা যে কোনো চাকরি পরীক্ষাতে খুব সহজে উত্তীর্ণ হতে পারছে। তাই যাই হোক, এই জন্য কম্পিউটারই উপযুক্ত। কম্পিউটার ছাড়া ব্যবসা বাণিজ্য একেবারে অচল। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ইন্টারনেট ক্যাফে থেকে শুরু করে আমরা যেসব ব্যবসা বাণিজ্য করছি, উৎপাদনমূলক প্রতিষ্ঠান হোক বা সেবামূলক প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই কম্পিউটার একজন উদ্যোক্তা যেমন ব্যবহার করছেন সেইভাবে একজন কর্মচারীও ব্যবহার করতে পারছেন। ফলে আজকালকার দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি খুবই উপযোগী হয়ে উঠেছে। নেক্সট পয়েন্টে বলা যায় বিজ্ঞাপন ব্যবসা। বিজ্ঞাপন হলো আমরা যেসব পণ্যদ্রব্য অর্থাৎ উদ্যোক্তারা যেসব পণ্যদ্রব্য বাজারে বিক্রয় করবেন তার আগে যে একটা অ্যাড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেটি হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন ব্যবসা থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্নভাবে কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যাংকিং ক্ষেত্রে কম্পিউটার ছাড়া কোনো কাজই অচল। যে কোনো ট্রানজ্যাকশানস এখন অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তাছাড়া আমরা অনেক কিছু ব্যাংকিং অ্যাপস ও মোবাইলের থ্রু দিয়ে আমরা করতে পারি। তো যাই হোক, কম্পিউটার বা অনলাইন এখানে বিশেষভাবে প্রযোজ্য। এছাড়াও রেলে আমরা যেমন টিকিট কাটি বা বিমানের ক্ষেত্রে এয়ারপ্লেনে যখন আমরা যাই তখন যে টিকিট বুকিং করি তার জন্য কম্পিউটার বিশেষভাবে প্রয়োজন। তাছাড়া ছোট বড় দোকানে হিসাবপত্র রাখার জন্য যেসব কর্মচারীরা নিয়োগ করা হয় তারা তাদের কম্পিউটারের মাধ্যমে সেসব হিসাবপত্র দেখাশোনা করেন এবং ওষুধ দেখানো আজকাল কম্পিউটারের ব্যবহার যথেষ্ট হয়েছে। তাই যে কোনো স্টোরেজ এবং খুব সহজেই বলা যায় যে কোন ওষুধ কোন জায়গায় রাখা আছে। তাই এসব হওয়ার ফলে একদিকে যেমন মানুষ সহজসাধ্য হয়ে উঠেছে, সেইভাবে
এখানে কর্মসংস্থানের সুযোগগুলো সুবিধাগুলো তারা পেয়ে যাচ্ছে। এই স্লাইডে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে বিশ্বের সমস্ত দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাজের ক্ষেত্রে প্রশাসনিক বিভাগে এমনকি আইন বিভাগে এবং বিচার বিভাগেও কম্পিউটার বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যেমন রাজনৈতিক নেতারা এবং অর্থনৈতিক কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, তেমনি সামাজিক কার্যকলাপের ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহৃত হয়। প্রশাসনিক ক্ষেত্রে পুলিশ কর্মচারীরা তারাও কম্পিউটার ব্যবহার করে তাদের ডিটেল রেকর্ডস রাখতে পারছেন। এমনকি আইন বিভাগ এবং বিচার বিভাগেও কম্পিউটার ব্যবহৃত হওয়ার ফলে যে কোনো রেকর্ডস রাখতে আদালতের পক্ষে সুবিধাজনক হচ্ছে। নেক্সট পয়েন্টে বলা যাচ্ছে রাজ্য, জেলা এবং ব্লক এছাড়া বিভিন্ন স্তরের আধিকারিকদের মধ্যে যে ভিডিও কনফারেন্স হয় তার মাধ্যমে আমরা মতামত প্রদান করতে পারি। অর্থাৎ কোনো আধিকারিক খুব ব্যস্ত থাকার ফলে তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কোনো জরুরি বৈঠক বা সভা করে সেই বিষয়টি মিটিয়ে নেন এবং খুবই জরুরি সভা থাকলে তিনি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সেগুলি যুক্ত করে এবং ওয়েবসাইটের মাধ্যমে সেই সভাগুলি করার চেষ্টা করেন। এছাড়াও আমরা আরও যে সুযোগ সুবিধাগুলি কম্পিউটার থেকে পাই সেগুলি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফর্ম ডাউনলোড করতে পারি। যেমন রাজ্য, জেলা এবং ব্লক স্তরের যেসব সুযোগ সুবিধা স্থানীয় জনগণ পেয়ে থাকেন, তারা বিভিন্ন ফর্ম ডাউনলোড করার পর সেগুলো তারা অনলাইনের মাধ্যমে জমা করে উপকৃত হন। তো এইভাবেই আজকাল আমরা কম্পিউটারগুলি ব্যবহার করতে পারছি। যাই হোক, আজ এই ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি আপলোড করব কম্পিউটার, নেক্সট থার্ড ভিডিওতে আপলোড করছি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের বিষয়, সেখানে থাকবে। তো এই যে সমস্ত টপিকস তোমাদের আজ আলোচনা করলাম সেগুলো তোমরা ভালো করে প্রথম থেকে দেখবে। এগুলো ভিডিও বা MP3 ডাউনলোড করতে পারো বা স্ক্রিনশট হিসেবে তোমরা মোবাইলেও দেখতে পারো, তাহলে কি অনেকটা সময় অপচয় না হবে না। এর ফলে তোমরা স্কুল লেভেলের পরীক্ষাগুলোতে খুব সহজেই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। তো আমার প্রত্যেকটি ভিডিও তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এইভাবে আমি ভিডিওগুলি তোমাদের একের পর এক ইউটিউবে আপলোড করতে থাকবো। গুড মর্নিং, আমার নাম শতদ্রু সেনগুপ্ত। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্টার্ট করতে চলেছি। আজকে আমরা যেটা করব প্যারাগ্রাফের লেআউট পরিবর্তনের হেডার নিয়ন্ত্রণ এবং ফুটার নিয়ন্ত্রণ। হেডার আর ফুটার কাকে বলে? কোনো পাতার সবচেয়ে উপরের অংশে যেখানে লেখা অথবা ছবি রাখা হয় সেই অংশটিকে হেডার বলে। এই অংশটি সাধারণত কোম্পানির নাম, লোগো, পাতার সংখ্যা, লেখকের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যকে পাতার আসল লেখায় জায়গা থেকে আলাদা করে রাখে। আর ফুটার কি? ফুটার হলো পাতার একেবারে নিচের ছবি অথবা লেখার অন্তর্ভুক্তিকরণ এবং নথির প্রত্যেক পাতায় তার পুনরাবৃত্তি। হেডারের মতোই ফুটার তৈরি করার পদ্ধতিও একই। যেমন ধরো তুমি একটা বই তৈরি করতে চাইছো, যেখানে বইয়ের নাম অন্তর্ভুক্ত করার জন্য হেডার ব্যবহার করতে পারো এবং পাতার সংখ্যা অন্তর্ভুক্ত করার জন্য ফুটার ব্যবহার করতে পারো। আমরা চলো প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখি কিভাবে হেডার আর ফুটার তৈরি করতে পারবো। ঠিক আছে, বেশ, স্টার্ট করি। প্রথমে হেডার আর ফুটার শিখতে গেলে প্রথমে আমাদেরকে যেতে হবে যে ট্যাবটা, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। দেখো হেডার অ্যান্ড ফুটার রয়েছে আর পেজ নাম্বার রয়েছে। আমি যদি হেডারে ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেক লিস্ট অফ হেডার চলে আসবে। আমি একটা ক্লিক করছি এখানে, ধরো এখানে এটা ক্লিক করলাম। এখানে আমি দিচ্ছি টাইপ অফ দ্য ডকুমেন্টস। টাইপ অফ দ্য ডকুমেন্টস আমরা দিচ্ছি, ধরো টাইপ অফ দ্য ডকুমেন্ট আমরা দিই IT/ITS ক্লাস নোট। ঠিক আছে, এটা হয়ে গেল আমার হেডার। এটা আমার প্রত্যেকটা পাতাতেই আসবে। দেখি নেক্সট পেজে, দেখো পেজ 2 তে সেম জিনিস আছে।
পেজ 1-এও তাই আছে। এবারে চলো আমরা একটা ফুটার ইনস্টল করি। ফুটারে গেলাম, ফুটারে গিয়ে আমি চাইছি পেজ নাম্বারটা এরকম ভাবে আসুক। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেজ, পেজ 1, এটা হচ্ছে পেজ 2। এইভাবে তোমরা কোনো একটা ডকুমেন্টে হেডার আর ফুটার তৈরি করতে পারো। আচ্ছা ধরো আমি চাইছি এমন একটা হেডার তৈরি করতে চাইছি কোনো একটা কোম্পানির জন্য, যেখানে আমার হেডারটা যেন তৈরি থাকে আগে থেকে, এবং প্রত্যেকবারই আমরা ওই প্যাডটাকে ইউজ করব। তার জন্য কীভাবে আমরা হেডার তৈরি করব সেটা আমরা একটু দেখি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা এখানে হেডিংয়ের যেখানে হেডারের জায়গাটা, সেই জায়গাটাতে আমরা ডবল ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে আমরা একটা টেবিল ইনসার্ট করে নিই। টেবিল ইনসার্ট হয়ে গেল। এবারে এইখানে আমরা একটা আমাদের যে কোম্পানির হয়ে আমরা এটা তৈরি করছি তার একটা লোগো এখানে ইনসার্ট করব। লোগো ইনসার্ট করতে গেলে কিন্তু আবার আমাদের সেই ইনসার্টে যেতে হবে, পিকচারে যাব, পিকচার গেলে আমাদের কাছে কিছু লোগো আছে, সেই লোগো নিলাম। হচ্ছে আমি এসআরএস সিয়ারসল রাজ হাই স্কুল এই লোগোটা নিলাম, এসআরএস ক্লিক করলাম, লোগোটা চলে এলো। অনেকটা বড় জায়গা নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে কি এটা একটু ধরে ছোট করে নেবো। দেখো এই স্ক্রিনটা আসছে, মাউসটা আসছে, ছোট করে নিলাম, একটু টিপ দিলাম, এটাকে একটু ছোট করে নিলাম। এখানে আমরা কি করব, স্কুলের অ্যাড্রেসটা লিখে দেবো। অ্যাড্রেসটা কীভাবে লিখবো না, লেফট থেকে লেখাটা এলে আমরা বুঝতে পারবো। আমরা লিখি সিয়ারসোল রাজ হাই স্কুল, রাজ হাই স্কুল। নেক্সট লাইনে করি PN মালিয়া রোড, শিশু বাগান, রানীগঞ্জ। নেক্সট চাইছি ইমেল, ইমেল দিচ্ছি srs@gmail.com, আর মোবাইল নাম্বার দিচ্ছি ধরো 986722। ঠিক আছে, বেশ সিলেক্ট করে একটু ডিজাইন করে নিই। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে নিলাম, এটা দেখতে ঠিক লাগছে। আচ্ছা, যদি আমাদের যখন হেডারটা আসবে তখন এই লাইনটা যদি থাকে টেবিলে, তাহলে দেখতে খারাপ লাগবে। তো আমরা কি করব, লাইনটাকে আমরা অফ করে দেবো। আমরা কি করব, হোমের ভেতরে নো বর্ডার আছে, নো বর্ডার সিলেক্ট করব। এবার এই যে দাগটা, এটা কিন্তু একটু প্রমিনেন্ট করতে হয়। তো এখানে আমরা একটা ইনসার্টে যাব, ইনসার্টের শেপে যাব, একটা লাইন নেব, লাইন নিলাম, আর এখান থেকে তার ডিজাইন চুজ করে নিলাম, লেখা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখো এটা আমাদের একটা হেডার তৈরি হয়ে গেল। এবার আমি চাইছি যখনই আমি প্রত্যেকবারই লিখবো, আমার এই লেটার প্যাডটা যেন আমার প্রত্যেকবারই আসে। তো আমাকে কি করতে হবে, প্রথমে এটাকে একটু আমায় সিলেক্ট করে নিতে হবে। Ctrl+A টিপে আমি এটাকে সিলেক্ট করে নেব। প্রথমে এখানে ক্লিক করব, এখানে ডবল ক্লিক করলে ওটা চলে আসবে। Ctrl+A করে আমি এটাকে ডবল সিলেক্ট করে নেব, পুরোটাকে সিলেক্ট করে নেব। দিয়ে আমরা ইনসার্টে যাব, হেডারে যাব, এখানে সেভ সিলেকশন টু হেডার গ্যালারি আছে দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করব। এখানে একটা নাম দেবো, ধরো আমি নাম দিচ্ছি এসআরএস, গ্যালারি হেডারেই থাকবে। ক্যাটাগরিটা আমি নতুন ক্যাটাগরি বানাবো, এটার নাম দিচ্ছি। যখন এখানে এরকম হবে তখন আন্ডারস্কোর দিয়ে চালু হয়, আন্ডারস্কোর স্কুল বলে লিখে রাখলাম, স্কুল প্যাড, স্কুল প্যাড হয়ে গেল। ওকে করলাম। এখানে তুমি ডেসক্রিপশন চাইলে ডেসক্রিপশন দিতে পারো, নাও দিতে পারো, বাকি সবকিছু সেভ ইন অপশন সেগুলো একই থাকবে। দিয়ে আমি ওকে করলাম, হয়ে গেল ওকে। এটা আমার রেডি। এবারে দেখো আমি ফাইল খুলছি, একটা নতুন ডকুমেন্ট বানাচ্ছি, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করছি। নতুন ডকুমেন্টে চলে এসেছি। নতুন ডকুমেন্টে চাইছি আমরা আগে যে প্যাডটা তৈরি করেছি, লেটার প্যাডটা, সেই প্যাডটা যেন আমরা বারবার ইউজ করতে পারি।
তো আমরা ইনসার্টে গেলাম, হেডারে গেলাম, দেখো আমাদের প্যাডটা চলে এসছে যেটা আমরা তৈরি করেছি, ক্লিক করলাম, ওটা চলে এলো। তাহলে এইভাবে তোমরা যেমন হেডার তৈরি করলাম, এইরকমভাবে তোমরা ফুটারটাও তৈরি করতে পারবে। তো এটা তোমাদের টাস্ক দেওয়া থাকলো, তোমরা হেডারটা তৈরি করবে আরেকবার লোগো তৈরি করে বা জেনারেল ইনস্ট্রাকশন অনুযায়ী, যেটা প্রথমে দেখিয়েছি। তারপরে আরেকটা দেখালাম, দুরকমভাবে তোমরা হেডার আর ফুটার তৈরি করবে, আর একটা কাস্টমাইজ নিজের মতো করে একটা হেডারও তৈরি করবে আর একটা ফুটারও তৈরি করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।